বিএম জাহাঙ্গীর নিউজ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ১ মে ২০২৫। আজকে আমার অতিথি একজন বিশেষ ব্যক্তি, আমার খুবই প্রিয় একজন ব্যক্তি এবং আমার মনে হয় যে আমার মতো বাংলাদেশে দেশে বিদেশে অনেকেরই প্রিয়, অনেকেরই পরিচিত মুখ। আমাদের প্রিয় দাদা, জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক। দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠানে। হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মতো একজন মহান মানুষ আমাকে ডেকেছেন, এর জন্য আমি অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি। না, বহুদিন থেকে আমি ট্রাই করছিলাম যে আপনার সঙ্গে এভাবে একটা অনুষ্ঠান করা যায় কিনা। আপনি দীর্ঘদিন থেকে আপনার সাথে আমার পরিচয় এবং ব্যক্তিগত যোগাযোগ আছে। সেই সম্পর্কটা তাও প্রায় অনেক বছর হয়ে গেল। তো আমি আজকে আপনার সাথে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, কারণ আপনি টেলিভিশন চ্যানেল, টক শো, ইউটিউব চ্যানেলের একজন পরিচিত মুখ। আপনি অনেকটা সাহসের সঙ্গে সত্য কথা বলেন এবং সেটা এখন না, এই ২৪শে গণঅভ্যুত্থানের পরে না, আগেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১৫ বছরে আপনি যেভাবে সাহস নিয়ে অনেক কথা বলেছেন, সেটি অনেকেই বলতে পারে নাই। তো আপনাদের কমিউনিটির হোক আর আমাদের কমিউনিটির হোক, কেউই এভাবে সত্য কথাটা বলে নাই। সে কারণেই ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে আমি যতদূর জানি একজন সাংবাদিক হিসাবে যে আপনার অনেক শুভাকাঙ্ক্ষী। এই কারণে যে বর্তমান যুগে সাহসের সঙ্গে সত্য কথা বলার লোক খুবই কম। আমি প্রথমেই একটু আলোচনাটা শুরু করতে চাই এইভাবে, আমার যারা দর্শক তারা হয়তো কেউ আপনার সম্পর্কে বিস্তারিত নাও জানে থাকতে পারেন। আপনি যদি একটু বলেন যে জাতীয় হিন্দু মহাজোট কবে গঠিত হলো এবং এর উদ্দেশ্য লক্ষ্য কি? আচ্ছা, জাতীয় হিন্দু মহাজোট গঠিত হয়েছে ২০০৬ সালের ১৭ই সেপ্টেম্বর। তার আগে থেকেই আমরা বিভিন্নভাবেই, যেহেতু আমরা ধর্মগতভাবে দেশের সংখ্যালঘু, তো আমরা সামাজিকভাবে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে একাকার করে বসবাস করছি, সম্প্রীতির মধ্য দিয়েই বসবাস করছি। কিন্তু রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলো একদল আরেক দলকে সবসময় মানে এই করে রাখার চেষ্টা করে, অবদমিত করে রাখার চেষ্টা করে। তো আমরাও মনে করেছি যে এই দেশের মাইনরিটি জনগণ তারা সঠিকভাবে তারা রাষ্ট্রীয় যে অংশীদারিত্ব, রাষ্ট্রীয়ভাবে যে সংসদে মানে তাদের মাইনরিটিদের পক্ষে কথা বলা, তাদের সুখ দুঃখের কথাগুলো বলা, এই 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 কথাগুলো আমরা করতে পারি নাই। এবং বিগত কোনো সরকারি, আওয়ামী লীগ, বিএনপি কোনো সরকারি মাইনরিটিদের যে প্রতিনিধিত্ব যে অংশটা, সেই অংশটা তারা বঞ্চিত রেখেছে। বিধায় আমরা এই সংগঠন করেছি যে আমরা চেয়েছি যে সেপারেট ইলেকটোরেটের মাধ্যমে মাইনরিটির প্রতিনিধিত্ব যেন সর্বক্ষেত্রে থাকে, সম অধিকার, যতটুকু সংখ্যা সেই সংখ্যা অনুপাতে তারা যেন প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে। এই ব্যাপার, এইটা মূলত এই দফা দাবিতে নিয়েই আমরা সংগঠন করেছি। এছাড়া আমাদের কিছু সামাজিক কর্মকাণ্ড আছে। আমরা বিভিন্নভাবে সামাজিক নীতি, আদর্শ, প্রত্যেক সৌহার্দ্য, পারস্পরিক প্রতিবেশীর সঙ্গে একটা ভালো সম্পর্ক, এবং এই মাতৃভূমি, এটা আমাদের যেহেতু জন্মভূমি, মাতৃভূমি, এই মাতৃভূমিতে যেন আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি। এবং আমাদের বাংলাদেশ তো অত্যন্ত ভালো একটা দেশ, মানে মানুষের মধ্যে এত অসাম্প্রদায়িক চেতনা, অনেক মানুষের মধ্যে খুব সুসম্পর্ক বিদ্যমান। একটা জিনিস বলি, দেখেন, লন্ডন আমেরিকার মধ্যে অনেক ভালো দেশ, সেখানে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ভালো, কিন্তু একজন যখন আরেকজনের সঙ্গে সম্পর্ক করে তাকে নাম ধরে বলছে মিস্টার অমুক। কিন্তু আমার এই দেশে একজন মুসলিম আমার প্রতিবেশী, তাকেও কিন্তু আমরা আত্মীয়তা সম্পর্কে খালা, নানা, নানি এইভাবে শব্দ ব্যবহার করি, যে সে আমার প্রতিবেশী না, সে আমার আলাদা কেউ না, আত্মীয়। আবার একজন মুসলিম ও হিন্দুদের সঙ্গে যেভাবে বলে বৌদি, দাদা, জেঠিমা, এই ধরনের কাকিমা, এই শব্দগুলো ব্যবহার করে। তার মানে এই যে আমাদের বাংলার মধ্যে যে একটা আলাদা সম্প্রীতি বলা চলে না, এটা আত্মীয়তার সম্পর্কে। ধর্ম আলাদা, মানে সবকিছু আলাদা, কিন্তু সম্পর্কটা মানে অত্যন্ত মজবুত এবং আত্মীয়তার সম্পর্ক। তো সেখানে এই ভূমি থেকে যেন আমরা ওই অন্যের উস্কানিতে কিংবা আর একজনের মধ্যে বিভেদ করার কারণে আমরা যেন নিজেদের এই মাতৃভূমিটাকে যেন নষ্ট না করি, সেই শিক্ষাগুলো আমরা সবসময় দিয়ে। দাদা, আপনার এই সংগঠনের বয়স তাহলে তো প্রায় ২০ বছর সুইসি অবস্থা, প্রায় ২০ বছর, প্রায় ২০ বছর, অনেক দীর্ঘ সময়।
দীর্ঘ সময়। আমি যদি আপনাকে প্রশ্ন করি এভাবে যে এই ২০ বছরে আপনার এই সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট কি? মানে কি অর্জন করতে পেরেছেন? আর কি পারেন নাই? না পারলে কেন পারেন নাই? আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমরা যেহেতু আমাদের অনেকগুলো কাজ, এর মধ্যে আমরা ধর্মীয় জাগরণ, যেটা আমাদের সমাজের লোকজন ধর্ম সম্পর্কে খুব একটা ভালো ধারণা ছিল না, এবং এই মাতৃভূমিতে আমি যখন এই সংগঠন গঠন করি তার আগে থেকেই একটা প্রচার ছিল যে এই দেশে থাকা যাবে না, এবং হুম, আমাদের যারা প্রতিবেশী দেশ আছে যারা বিভিন্ন সময় চলে গেছে ওরাও উস্কানি দিত, চলে আসেন, ওই দেশে থাকতে পারবেন না, ওই দেশ মৌলবাদের দেশ, ওই দেশ অমুক দেশ। আমরা বুঝাতে সক্ষম হয়েছি যে না, এই দেশ মৌলবাদী না, এই দেশ একটি সম্প্রীতির দেশ, এই দেশে বসবাস করা যাবে। এবং এখন আগে মানুষ, হিন্দুরা কোনোদিন ঢাকা শহরে ফ্ল্যাট কিনতো না, জমি কিনতো না, প্লট কিনতো না, এখন কিন্তু ফ্ল্যাট কিনছে, জমি কিনছে, দোকান কিনছে, ভালো মতো ব্যবসা করছে। এখন কিন্তু এই দেশ ছেড়ে অন্য দেশে বসবাস করতে যাব, এই মানসিকতা হিন্দুদের নাই। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট যে মাতৃভূমিতে আমরা শক্তি সামর্থ্য নিয়ে বসবাস করতে চাই। এই মানসিকতাটা শুধুমাত্র আমাদের সংগঠনের মধ্য দিয়েই আমরা সারা দেশের মানুষের মধ্যে এই মেসেজ দিয়েছি, এবং মানুষ এটা বুঝতেও পেরেছে, এবং এবং সত্যিকার অর্থেই এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। এবং আমাদের পরেই যেমন রথযাত্রায় আগে যখন আমরা প্রথম শুরু করি তখন ঢাকার সদরঘাট টু এসে নবপুরের রথযাত্রায় সব মিলে ১-১৫০ লোক রথযাত্রায় অংশগ্রহণ করতো। এখন কিন্তু সেখানে লক্ষ লক্ষ মানুষ রথযাত্রায় সামিল হচ্ছে, রামনবমী পালন হচ্ছে, সেখানে জন্মাষ্টমী পালন হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ধর্মীয় চেতনার মধ্য দিয়ে ই করছে। আগে তো মানে পালন করছে, আগে তো মনে করতো যে মুসলিমরা খেপবে, মুসলিমরা ঢিল ছুড়বে, মুসলিমরা করতে দেবে না। এখন কিন্তু তা না, এখন বরং সাহসের সঙ্গে মুসলিমরাও মুসলিমরা যে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে না, হুম। মানে সেটাও তারা প্রমাণ হয়ে গেছে। মুসলিমরা হেল্প করছে, পুলিশ হেল্প করছে, প্রশাসন তাহলে হেল্প একটা করছে। হলো যে মা মোটা দাগে আপনি একটা জিনিস আপনাদের যারা হিন্দু সম্প্রদায়ের লোক তাদের মধ্যে একটা অসাম্প্রদায়িক যে বাংলাদেশ, এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবাই যে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে পারে, আমরা সবাই বাংলাদেশী, বাঙালি, এবং যেটা একটা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছিল যে বাংলাদেশে হিন্দুরা থাকতে পারবে না, থাকতে পারে না, সেটা আপনারা এখন একটা জাগরণ সৃষ্টি হ্যাঁ, করতে পেরেছেন। এবং মানুষের মন থেকে এখন মুছে গেছে যে এই দেশ আমার ভূমি, এই দেশে ধর্ম নিয়ে একেবারে পালন করে বসবাস করে। এবং দেখেন ঢাকা শহরে কোন মন্দিরগুলো আপনার ২০০০ সালের আগে খুব একটা ভালো মন্দির ছিল না, এখন কিন্তু প্রত্যেকটি মন্দিরে কোটি কোটি টাকা ব্যয় করে, এবং এই দেশের মানুষই ব্যয় করছে, মন্দিরগুলো সুন্দর করে সজ্জিত করছে, মন্দিরগুলোতে নতুন নতুন বিল্ডিং তৈরি করছে, মানে অতিথিশালা তৈরি করছে, তার মানে ভক্ত অর্থাৎ সমাগম হচ্ছে। অর্থাৎ যদি আমরা এটা বলতে পারি যে আজ থেকে ২০ বছর আগে, ১৫ বছর আগে যারা বাংলাদেশ ছেড়ে নিরাপত্তাহীনতা নানান কারণে ভারতে চলে গিয়েছে, এই সংখ্যাটা এখন কমে গিয়েছে। এখন আর কেউ এখন কমে গেছে। যাচ্ছে না। না, 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 এই ক্ষেত্রে আপনার সংগঠনের এই আপনার জাতীয় হিন্দু মহাজোটের ব্যাপক ভূমিকা আছে। ব্যাপক ভূমিকা, ব্যাপক ভূমিকা, এবং আমরা মনে করি এটা আমাদের সফলতা। থ্যাংক ইউ। আরেকটা, আপনি কি আর কোন সংগঠনের সঙ্গে জড়িত রাইট। আছেন? এর মধ্যে দেখেন আমরা দুর্গাপূজায় ৩ দিনের ছুটি দাবি করেছিলাম। বর্তমান যে আমাদের অত্যন্ত কি বলে সুশিক্ষিত এবং সদাশয় সরকার, তারা একদিন ছুটি বাড়িয়ে দিয়েছে। এটাও আমাদের দাবির পরিপ্রেক্ষিতে একটা হয়ে গেল। আমরা সংখ্যালঘু মন্ত্রণালয় চেয়েছি, মানে পৃথক নির্বাচন চেয়েছি, সেটা হয় নাই। কিন্তু আমি মনে করি যে বর্তমান সরকার যেহেতু একটা উচ্চ শিক্ষিত এবং অত্যন্ত সদাচার তাদের মধ্যে, ইন্টারন্যাশনালি তারা পরিচিত, এবং তারা রাজনৈতিক না যে ওই এক পক্ষকে ঘায়েল করে সুবিধা আদায় করার না। আমরা মনে করি যে এই সরকার থাকতেই এটা আমাদের বাস্তবায়ন হয়ে যাবে। মাইনরিটিদের প্রতিনিধিত্ব যাতে পার্লামেন্ট সহ সর্বক্ষেত্রে আসে, সেই জিনিসটা এই সরকারের সময় আমরা পেয়ে যাবো, এটা আমরা আশাবাদী। তাহলে আপনাদের এই সংগঠন তো সম্পূর্ণ অরাজনৈতিক বলতে পারি। অরাজনৈতিক। 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 তো অরাজনৈতিক সংগঠন থেকে একটু আমি রাজনীতিতে আসতে চাই যে বাংলাদেশ তো কোনো না কোনো দল, কোনো না কোনো সংগঠন চালায়। অর্থাৎ ভোটের মাধ্যমে জনগণের ভোট নিয়ে একটি সরকার গঠন হয়, তারা দেশ পরিচালনা করে। এবং আমাদের দেশে সবচেয়ে বড় ২ টি দলের নাম হলো আওয়ামী লীগ এবং বিএনপি। এবং তারাই স্বাধীনতার পরেই বেশি সময় তারা দেশ শাসন করেছে। এবং সর্বশেষ যেটা আমরা দেখেছি যে আওয়ামী লীগ একটানা প্রায় ১৫.৫ বছর তারা ক্ষমতায় ছিল। আপনার কাছে আমার একটা প্রশ্ন যে ১৯৭১ সালের পর থেকে যে অভিযোগগুলো বারবার করা হয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, আপনাদের সংগঠন সহ আপনাদের আরো এরকম অনেক সংগঠনের পক্ষ থেকে যেই অভিযোগ সবচেয়ে বেশি আনা হয় সেটি হলো হিন্দুদের সম্পত্তি দখল করা হয়েছে শত্রু সম্পত্তির নামে, অর্পিত সম্পত্তির নামে। এই সম্পত্তি আপনার আপনার গবেষণা, আপনার স্টাডি,
সেখানে কি বলে যে সবচেয়ে কারা বেশি হিন্দুদের সম্পদ দখল করেছে? এটা একটা বেদনার বিষয়। বেদনার বিষয় হচ্ছে যে আমরা যাদেরকে ভোট দেই, হিন্দু সম্প্রদায় কিন্তু এতদিনেও বুঝতে পারে নাই যে এই যে মানে যারা আমাদের চরম শত্রু, হিন্দু সমাজকে ধ্বংসের মূল কারিগর, হিন্দুরা না বুঝিয়ে তাদেরকে ভোট দিয়েছে। এর পিছনে অবশ্য কারণ আছে। কারণ আওয়ামী লীগ যেদিন গঠন হয় 1954 সালের 21 থেকে 23 অক্টোবর ঢাকার রূপমহল সিনেমা হলে, এই রূপমহলের সিনেমা হলে যেদিন আওয়ামী লীগ গঠন হয় সেই দিনে এইখানের প্রস্তাবনা ছিল যে আমরা এই দল গঠনের কারণটা কি, মুসলিম লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম থেকে মুসলিম আওয়ামী লীগ। তারা বললো যে হিন্দুরা পার্লামেন্টে একটা বিশাল সিট নিয়ে তারা বসবাস করছে, প্রতিনিধিত্ব করছে। হিন্দু আমরা যেহেতু পাকিস্তান কায়েম করেছি, অতএব হিন্দুদেরকে পার্লামেন্ট থেকে বের করতে হবে। তো সেই বের করার অজুহাত হিসেবে বললো যে যৌথ নির্বাচনের মধ্যে যদি আনতে পারি তাহলে আর হিন্দুরা পার্লামেন্টে যাবে না, যেতে পারবে না। তো সেইখানে বললো যে হিন্দুরা একটু বোকা সাইজের, অতএব হিন্দু নেতা যারা আছে এদেরকে যদি আমরা একটু বুঝাতে পারি যে তোমরা যৌথ নির্বাচনে আসলে তোমরা দেশের প্রধানমন্ত্রী হবা, রাষ্ট্রপতি হবা, তো কেন একটা সংকীর্ণ ইসের মধ্যে আছো। তো ঠিকই হিন্দুরা শেষ পর্যন্ত যৌথ নির্বাচন মেনে নিল। এরপরে 1962 সালের নির্বাচনে 72 থেকে সিট থেকে আসলো মাত্র 3 জন। এরপরে 1964 সালে আবার নির্বাচন, সেখানেও মাত্র 3 জন। তো এরপরে 1970 সালের পরে যে নির্বাচন হলো, নির্বাচনে তো আমরা হিন্দুরা বেশ কয়েকটা সিট পেয়েছিল, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে আবার সেই এনিমি প্রপার্টি যেটা পাকিস্তানের 1965 সালে 65 সালে ডিফেন্স অফ পাকিস্তান রুলস, সেই 17ই সেপ্টেম্বর, তো সেই রুলসটাকে আবার শেখ মুজিব পুনর্বহাল করে হিন্দুদের সম্পত্তিগুলো ভেস্টেড প্রপার্টি করে সংসদ থেকে পাশ করে হিন্দুদের 26 লাখ একর সম্পত্তি কেড়ে নিয়ে গেছে আওয়ামী লীগ। এবং তখন থেকে এবং এই গত 15 বছরের যদি ইতিহাস ধরে, প্রত্যেকটি জায়গায় তারা তাদের এই ক্ষমতার মসনদটাকে টিকিয়ে রাখার জন্য শুধু হিন্দুদের বাড়ি ঘরে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিয়েছেন ধর্ম অবমাননার অজুহাতে। কুমিল্লায় বাহার এমপি বাহার, ওই সেই যশোরের 2 আওয়ামী লীগের এমপি, তারপরে কক্সবাজার, নাসিরনগর সহ সব, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে প্রত্যেকটি ঘটনার পিছনে ইন্ধনদাতা আওয়ামী লীগ। এবং সেটা কিন্তু একেবারে পরিষ্কার। আজকাল তো প্রত্যেকেই মোবাইলের যুগ, সঙ্গে সঙ্গে রেকর্ডিং হয়ে যায়, সঙ্গে সঙ্গে ছবি তোলা যায়। প্রত্যেকটি ঘটনা ঘটিয়েছে কেন? তারা দুই দেশে বুঝাইতে চায় যে আমরা যদি চলে যাই তাহলে দেশে মৌলবাদের তৈরি হয়ে যাবে, মৌলবাদের আখড়া হয়ে যাবে। অতএব আমাদেরকে এই দেশের মাইনরিটিকে রক্ষা করতে আমরা এই যে বিভিন্ন জায়গা মানে গ্রামকে গ্রাম যে জ্বালিয়ে দিচ্ছে, মৌলবাদে বেড়ে যাচ্ছে, এবং এইটাকে আমরা ঠেকানোর জন্যই আমাদের এই চেয়ারটা রাখা দরকার। ঠিক একইভাবে আপনারা যদি আমার ফাঁসি চাই নামে একটা বই আছে, মতিউর রহমান রেন্টু, এটা শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ছিলেন, বইটা অ্যাভেলেবল এখন পাওয়া যায়। সেই 1990 সালে উনি ঠিক এইরকম একটা ঘটনা, সেই ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে যখন একটা উত্তেজনা তৈরি হচ্ছিল, সেই সময় উনি বললেন মতিউর রহমানকে যে তুমি তাড়াতাড়ি আসো। উনাকে নানান ভাবে অনেক ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে বললো যে তুমি সারা বাংলাদেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও। উনি বললেন যে প্রথমে তা না করছে, পরে উনার বক্তব্য মতো যে আমি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুড়ো শিব মন্দির ওখান থেকে শুরু করলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকেশ্বরী মন্দির করলাম, রামকৃষ্ণ মিশনের মন্দিরগুলো সব, ঢাকার প্রত্যেকটি মন্দির উনি জ্বালিয়ে দিয়ে শেখ হাসিনাকে যখন খবর দিল, বললো যে আগামীবার তোমাকে মোর্শেদপুর থেকে এমপি বানাবো। তার মানে এই যে ভদ্র মহিলা, সেই মহিলা জন্মগত ভাবেই তার এই ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য তারা যে বিশ্বাসঘাতক, হিন্দুরা যে বিশ্বাস করে তাকে ভোট দিয়েছে, সেই বিশ্বাসের মূল্য পর্যন্ত রাখে নাই। মানে এই ধরনের এটা। এটার পিছনে কারণটা হলো এই মহিলা অত্যন্ত চতুর। এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আপনারা নাম বললেন, এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কিন্তু আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন। তাদের যেমন ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, স্বেচ্ছাসেবক লীগ আছে, তারপরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আছে। এইরকম হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টানদের নিয়ে একটা জোট করা। এদের কাজ হচ্ছে তাদের মাসিক ভাতা দিয়ে যে তোমরা যা কিছুই ঘটুক, সমস্ত ঘটনাগুলো সব বিএনপি জামাতের ঘাড়ে দায় চাপিয়ে দিয়ে হিন্দু সমাজকে আমাদের এখানে রেখে দিতে হবে। এবং তারা সেই পারপাসটা সার্ভ করেছে। অ্যাজ এ অ্যাডভোকেট, আমি অ্যাডভোকেট মানুষ, হয়তো আপনারা বলবেন যে যখনই একজন চোর ছাচর বদমাইশ যখন আমাদের কাছে টাকা দেয়, ফি দেয়, আমরা কিন্তু কোর্টে গিয়ে তার পক্ষেই কথা বলি। ঐক্য পরিষদ কিন্তু সেই কাজটাই করেছে। তারা অ্যাজ এ আওয়ামী লীগের থেকে পয়সা নিয়ে একটা সমাজ তার মানে হিন্দু সমাজের ধ্বংস হয়ে গেল, এবং আওয়ামী লীগের কারণে সেই জিনিসটা হিন্দু সমাজকে তারা কোনোদিনও বুঝতে দেয়নি। তারা নিজেরা যার যার মতো আখের গুছিয়েছে। দেখেন 5 তারিখের পরে এত ঘটনা ঘটলো। আজকে আমি কিন্তু আপনার সঙ্গে কথা বলছি, আমরা অনেক বক্তব্য দিচ্ছি, বিবৃতি দিচ্ছি, মিছিল করছি, মিটিং করছি। রানা দাশগুপ্ত কোথায়? সে কেন পালিয়ে গেল? তার মনের মধ্যে
তো এই অপরাধ প্রবণতা সে জানে যে আমি যে অপরাধগুলো করেছি সেই মতো রেন্টুর মতো যে ফাঁসি আর অন্য কার চাইবো, আমার নিজেরই চাই, আমার ফাঁসি চাই। ঠিক রানা দাশগুপ্ত কিন্তু সেই অবস্থায়, শুধু রানা দাশগুপ্ত না, তার সঙ্গে যারা সাঙ্গপাঙ্গ ছিল সবগুলো পালিয়েছে। কেন তাদের পালানোর দরকার কি? কোনো হিন্দুর বাড়ি কি মানে এমনি ন্যাচারালি কারো বাড়ি হামলা হয়েছে? নো, যেটা হয়েছে রাজনৈতিক কারণে। তো এখন তারা যদি তাদের দল অরাজনৈতিক দল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমারও অরাজনৈতিক সংগঠন, আমার সংগঠনের আজ পর্যন্ত কোনো কর্মী পালালো না, কারো বিরুদ্ধে মামলা হলো না, কারো বিরুদ্ধে হুমকি হলো না, তো তারা পালায় কেন? তার মানে হচ্ছে শেখ হাসিনার দোষর, সেই জন্যই পালিয়েছে। তো সেই কারণে হিন্দু সমাজকে আমরা এখন, হিন্দু সমাজ অনেকটাই সচেতন। এরপরেও তারা যেহেতু অবৈধ অর্থ আয় করে, সেই অর্থের একটা অংশ সবসময় বিভিন্নভাবে ছিটিয়ে তারা হিন্দুদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে রাখে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের প্রায় 26 লাখ একর না বিঘা জমি? হ্যাঁ, একর। 26 লাখ একর জমি আওয়ামী লীগ দখল করেছে। আওয়ামী লীগ দখল করেছে। আচ্ছা, আরেকটা জিনিস বললেন যে আওয়ামী লীগ তার ভোটের স্বার্থে, ক্ষমতার স্বার্থে হিন্দুদেরকে পুঁজি করছে, ব্যবহার করছে, এবং হিন্দুদের বাড়িতে বিভিন্ন জায়গায় তারাই পরিকল্পিতভাবে হামলা করেছে, দোষ চাপিয়েছে বিএনপি জামাতের উপরে, বিএনপি জামাতের, হ্যাঁ, যাতে যাতে সবাই মনে করে যে একমাত্র হিন্দুদের রক্ষা কবচ আওয়ামী লীগ, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখলেই হিন্দুরা ভালো থাকবে। এটি সেই সেই আপনাদের এটি কারণ আপনাদের হচ্ছে মাইনরিটি ইস্যুটা যে কোনো দেশে, মাইনরিটি ইস্যুটা কিন্তু অত্যন্ত মানে একটা ক্রিটিক্যাল ইস্যু, এবং বহির্বিশ্বে কিন্তু মাইনরিটিদের ব্যাপারে সোচ্চার হয়। আপনি দেখেন হাসনাত আবদুল্লাহর বাড়ি পুড়েছে, সেখানে 2 জন লোক পুড়িয়েও মারা গেছে। শেখ হেলালের বাড়ি পুড়েছে, শেখ সেলিমের বাড়ি পুড়েছে, বহু মানুষের বাড়িঘর পুড়েছে, এবং আওয়ামী লীগের মানে শত শত লোক হলো পালিয়ে গেছে। তো সেটা নিয়ে কিন্তু বিশ্বে কোনোদিন কোনো কথা ওঠে নাই, কিন্তু মাইনরিটি ইস্যু কিন্তু নিয়ে কথা ওঠে। তো সেই কারণেই এই বার্নিং ইস্যুটাকেই তারা কাজে লাগিয়েছে, অত্যন্ত চতুর মহিলা, যে এইটাকে যদি আমরা হিট করতে পারি তাহলে আমরা সুবিধা নিতে পারবো। আমরা আরেকটা জিনিস বলতে, যেহেতু আপনি বললেন যে আওয়ামী লীগ দখল করেছে 26 লাখ একর, যদি আপনাকে প্রশ্ন করি যে স্বাধীনতার পর এখন পর্যন্ত বিএনপি এবং জামাত আপনাদের কত সম্পদ দখল করেছে? আচ্ছা, বিএনপি জামাতের ক্ষেত্রে আমি এইভাবে বলবো না। সাধারণভাবে আমাদের কাছে কেউ অভিযোগ করে নাই যে জামাতের কোনো লোক আমাদের জমি জমা দখল করেছে, এরকম অভিযোগ আমরা পাই নাই। তবে জামাতের পক্ষ থেকে এর আগে ঘোষণা করেছিল যে যদি আমার কোনো কর্মী, আমার কোনো নেতা হিন্দুদের বাড়ি ঘর যদি হামলায় অংশগ্রহণ করে কিংবা কোনো জমি জমা দখল করে, এর জন্য পুলিশ কোর্ট কাছারি যাওয়ার দরকার নেই, আপনারা আমাদের কাছে জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। এবং আমরা সেইভাবে সমস্ত জনগণকে বলেছি যে আপনারা পুলিশকে জানানোর আগে জামাতের আমিরকে বলেন, স্থানীয় আমিরকে বলেন। তো আমরা ওইভাবে পাই নাই। তবে বিএনপির কিছু কর্মীদের বিরুদ্ধে অভিযোগ আছে, সেটার সংখ্যা আওয়ামী লীগের তুলনায় খুবই কম। খুবই কম। অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র, আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন জানতে চাচ্ছি। এই যে আপনারা বললেন যে আপনারা এখন আপনাদের হিন্দু সম্প্রদায়ের লোকজন অনেক সচেতন, আপনারা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন যে বাস্তব অবস্থা হচ্ছে এই। তো তারপরও আমরা দেখি যে একটা অভিযোগ আছে যে বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের লোক তারা ওই ঘুরে ফিরেই আওয়ামী লীগকে ভোট দেয় কেন? আচ্ছা, এই বিষয়টা কারণটা হলো যে অনেকগুলো কারণ। বিএনপি মানে আমরা বলি না যে হিন্দুদের উপর ব্যাপকভাবে মানে ইচ্ছাকৃতভাবে হামলা করে, বিশেষ করে তার সব একটা বিশাল দল, তার অনেক কর্মী বাহিনী আছে। এই দেশে তো লোভী, দেশ না সারা পৃথিবীতেই লোভী মানুষ, খারাপ মানুষ মানে বহু থাকে। কিন্তু রাজনৈতিক ভাবে বিএনপি কখনোই হিন্দুদেরকে পেট্রোনাইজ করে নাই। তারা এর আগেও 2-3 বার ক্ষমতায় ছিল, সেখানে কিন্তু পার্লামেন্টে সংখ্যানুপাতে এখনো আমরা প্রায় 36 জন, যদি 300 আসন হয় 36 জন এমপি পাই, আর যদি 500 আসনের হয় তাহলে তো 70-72 জন হবে। কিন্তু বিএনপি কখনোই, একবার হচ্ছে তাও এই চক্রবর্তী টাঙ্গাইল থেকে এক ভদ্রলোক, সে একজন মাত্র এমপি হয়েছে। তো সেখানে তারা কোনোদিন হিন্দু সম্প্রদায়ের সঠিক প্রতিনিধিত্ব তারা দিতে চায় নাই, যে কারণে গলার ভয়ে হিন্দু সম্প্রদায় যে বিএনপির পক্ষে কথা বলবে এই ধরনের কোন নেতা তখনও ছিল না, এখনো নেই। জামাতের পক্ষে তো নাই, জামাতের অমুসলিম সদস্য ইদানিং কালে হচ্ছে বিভিন্ন জায়গাতে, তো আগে তো ছিলই না। তো সবকিছু আমি প্রসঙ্গে আসবো, তার আগে আমি কয়েকটি বিষয় একটু বলে আসি। জামাত প্রসঙ্গে, বর্তমান রাজনীতি, এগুলো আমি আসবো শেষের দিকে। তার আগে বলতে চাই যে এই 24শে গণঅভ্যুত্থানের পরপরই আমরা একজন ব্যক্তিকে দেখলাম হঠাৎ করে আবির্ভূত হতে, চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণ দাস, এবং তাকে যখন একটি সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হলো, একই সময়ে দেখলাম যে ভারতের রিপাবলিক বাংলা একটি টিভি চ্যানেল
তারা সহ বেশ কয়েকটি বিষয় তারা বাংলাদেশের বিরুদ্ধে একটা সংখ্যালঘু কার্ড খেলে এখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে নানান রকম প্রপাগান্ডা ছড়াতে লাগলো। আর এই চিন্ময় কৃষ্ণদাস এখানে হিন্দু জাগরণ মঞ্চ করলো। এই এই যে চিন্ময় কৃষ্ণদাসের যে অ্যাক্টিভিটিস এবং ভারতীয় মিডিয়ার বেশিরভাগ মিডিয়ার যে প্রপাগান্ডা, এই বিষয়ে আপনার কি বক্তব্য জানতে চাচ্ছি? আচ্ছা, বিষয়টা হলো যে আমি তো আগেই বলেছি যে ভারত কিন্তু এই যে শেখ হাসিনার পালানোর বিষয়টা, এটা কিন্তু ভারতীয় কিছু নেতৃবৃন্দ আছে, সবাই না, তারা এটা কিন্তু ভারতের পরাজয় হিসেবে মনে করেছে। যে আমরা, কারণ তাদের গোয়েন্দারা এদের আশ্বাস দিয়ে রাখতো যে আমরা আছি, তোমার কোনো সমস্যা নাই। কিন্তু দেখা গেল যে তাদের এই যে আশ্বাস, এই আশ্বাসের ফলে এই শেখ হাসিনা মানুষ থেকে দানবী হিসেবে পরিণত হয়েছে কিন্তু অন্যের আশ্বাসে। তারা মনে করছে যে আমার এইখানে এই চেয়ার থেকে ওঠানোর ক্ষমতা কারো নাই। তো যাই হোক, এখানে যে বিষয়টা 5 তারিখের পরপরই তো এইভাবে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অফার এসেছিল যে আপনাকে আমরা দিগ্বিজয়ী নেতা হিসেবে তৈরি করব, বিভিন্ন জায়গায় বড় বড় সমাবেশ হবে মাইনরিটি নির্যাতনের উপরে, আপনি ওখানে বক্তব্য দেবেন, আপনার কোনো খরচ টরচ নাই, আপনার জন্য যা যা বরাদ্দ এটা থাকবে। তা আমি যখন বললাম যে ঠিক আছে, ওকে, আমাদের দাবি দেওয়া হচ্ছে সেপারেট ইলেকট্রাল সিস্টেম আমরা চাই, তখন কিন্তু প্রথম দিন তারা চলে যাওয়ার পর দ্বিতীয় দিন এসে বলছে না, এটা তো হবে না। কারণ ওরা মনে করছে সেপারেট ইলেকট্রাল হতে হিন্দু ভোট গুলো আমরা যে রিজার্ভ করে রাখি আওয়ামী লীগ আমাদের ভোট, তো হিন্দু গুলো বাদ বাদ চলে গেলে তখন তো ওই মুসলিম লীগের পরিণতি হবে, তখন তো আর মানে আওয়ামী লীগ 20টা সিটও পাবে না। যেটাই হোক, মানে হিন্দুরা সংখ্যায় কম হলেও মার্জিনটাকে পূরণ করে হিন্দুরাই। যেটা ধরেন 100 ভোটের মধ্যে যদি বিএনপি 50টা পায়, আওয়ামী লীগ যদি 45টাও পায়, এই 45-এর সঙ্গে 5 যুক্ত 6 যুক্ত হলেই 51 হয়ে গেল হিন্দু ভোটে, যে কারণে অনেকগুলো সিট তারা পেয়ে গেল। এইটা তারা কখনোই হাতছাড়া করতে চায়নি। পরবর্তীকালে আমি যখন বললাম যে না, কোনো মতেই না, আমরা ওইটা চাই, তখন বলছে যে না, এটা হবে না। পরে আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে আদম ও নাসির এবং হচ্ছে নওফেল, সেই 2 মন্ত্রী চট্টগ্রামের, উনাদের খুব কাছের ছিলেন হচ্ছে চিন্ময় দাস ব্রহ্মচারী। এর আগে আমরা দেখেছি যে ওই মন্দির থেকেই যখন আমরা সারা আপনার শেখ হাসিনার সময় আমরা বাংলাদেশে হিন্দু নির্যাতনের ব্যাপারটা নিয়ে যখন সংবাদ সম্মেলন করছি, আমেরিকার যে সিনেটররা, তারপরে তাদের মাইনরিটি কমিশন যারা, তারা যখন বাংলাদেশে তদন্ত করে রিপোর্ট দিচ্ছে যে শেখ হাসিনা আমলে মাইনরিটিদের উপর ব্যাপকভাবে হামলা হচ্ছে, হিন্দু সংখ্যা কমে যাচ্ছে, এইটা বলার পর তার পাল্টা মানে সংবাদ সম্মেলন কিন্তু ওই মন্দির থেকেই করেছে চিন্ময়, যারা সিনিয়র নেতারা, তারা সাধুরা বলছে না, বাংলাদেশে শেখ হাসিনার আমলে অত্যন্ত সুরক্ষিত, আমরা অত্যন্ত ভালো আছি। তো এই যে আমাদের পাল্টা কর্মসূচি ওখান থেকে আগেই হচ্ছিল, তার মানে ওইখানকার ওই মন্দিরের প্রতি আলাদা একটা ছিল আওয়ামী লীগ নেতাদের, যে কারণে ওখান থেকে যারা বলে, তো তারা বলতে চায় যে আমরা যেটা শোনা কথা, কারণ এই তো তার ডকুমেন্টারি নেই, যে টোটাল অর্গানাইজ আওয়ামী লীগের রংপুরেও তাই, বিভিন্ন জায়গায় চিন্ময় সেখানে শুধুমাত্র সামনে বক্তব্য দিয়েছে। এবং এটা কিন্তু এখন পরিষ্কার, কারণটা হলো চিন্ময় কিন্তু দীর্ঘদিন জেলে। চিন্ময়ের মুক্তির ব্যাপারে আজ পর্যন্ত কিন্তু এই যে লক্ষ লক্ষ লোক, তারা কিন্তু চিন্ময়ের মুক্তির ব্যাপারে কেউ কোনোদিন বড় ধরনের সমাবেশ করে নাই, কেউ একটা মানববন্ধন করে নাই। তার মানে তারা চেয়েছে যে চিন্ময় জেলে থাক, এইটাকে নিয়ে আমরা বিশ্বব্যাপী প্রচার করে দরকারে আরো 2-4 জনকে জেলে রেখে আমরা বলবো যে বাংলাদেশের সাধু সন্ন্যাসীরা জেলে থাকে, সাধু সন্ন্যাসীদের পর্যন্ত নিরাপত্তা নাই, সাধারণ মানুষের নিরাপত্তা নাই। এবং এটা একটা, প্রশাসনেও তো আওয়ামী লীগের বহু লোক রয়ে গেছে, এবং তারা ইচ্ছাকৃত ভাবে এটা দীর্ঘদিন আটক রেখে দেশে বিদেশে এই প্রপাগান্ডা তারা ছড়িয়ে একটা বড় ধরনের করার চেষ্টা করেছিল, যদিও সেটা ব্যর্থ হয়েছে। তাহলে মানে আপনি বলতে চাচ্ছেন যে এই প্রস্তাব আপনার কাছে আসছিল, আওয়ামী লীগের পক্ষ থেকে আসছিল, যারা এই চিন্ময় কৃষ্ণদাসকে মাঠে নামিয়েছে তারাই আওয়ামী লীগের লোকজন, এবং তারা আপনাদেরকে অফার দিয়েছিল। আমার কাছে অফার এসেছিল, আমার কাছে ব্যক্তিগতভাবে। এখন ওইখানে যেটা আমি মোটামুটি করি যে যেহেতু আমার কাছে আসছে, আমি যখন না বললাম যে বললাম যে এইসব 8 দফা হচ্ছে শেখ হাসিনার দফা, তখন ওরা ঐক্য পরিষদকে দিয়েছিল আওয়ামী লীগের নেতারাই গুছিয়ে, যে এমন কতগুলো দাবি নিয়ে করবা যেটা আওয়ামী লীগের যেন ক্ষতি না হয়। এই বিষয়টা তারা আওয়ামী লীগকে সুরক্ষিত করতে চেয়েছে। আমি বললাম যে ওই 8 দফা দাবি টাবি আমাদের দাবি না, 1 দফা দাবি, আমরা প্রতিনিধিত্ব চাই। তো তখন দেখলাম যে তারা এই ব্যাপারে আগ্রহী না। তো তারপর আমরা দেখলাম যে চট্টগ্রাম থেকে আন্দোলন শুরু হলো। তাদের উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে ব্যবহার করে এখানে সংখ্যালঘু কাট খেলার জন্য, যে সংখ্যালঘুরা ভালো নাই, সংখ্যালঘুরা চরম নির্যাতিত নিপীড়িত, এটাই সারা বিশ্বকে জানানোর জন্য। ঠিক শুধু এইটুকু না, আরো ভয়ানক। সে ভয়ানকটা হচ্ছে তারা মনে করেছিল যে এই আন্দোলন হবে, ব্যাপক মেসাকার হবে, হামলা হবে, লুটপাট হবে, আগুন ধরিয়ে দেওয়া হবে গ্রামকে গ্রাম, ফলে হিন্দুরা সব ভারতে নিয়ে গিয়ে 71 সালে যেভাবে বাংলাদেশে সামরিক অভিযান চালিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ওই রকম একটা প্ল্যান করে শেখ হাসিনাকে আবার এখানে বসানো, এবং সেটা হিন্দুদেরকে এই কারণে বর্ডার এলাকায় নিয়ে গেছে,
বলছে তোমরা সব বর্ডারে চলে আসো, আমরা বর্ডার খুলে দেবো, এইভাবে নানান ধরনের চেষ্টা করেছে। খালি মাইনরিটি একদিকে তা না, আপনার যে আনসার বিদ্রোহ, পুলিশ বিদ্রোহ, মানে তারা চেয়েছে সর্ব সেক্টরকে কাজে লাগিয়ে একটা দেশের মধ্যে একটা মেসাকাপ তৈরি আমরা দেখেছি যে একের পর এক আনসার লীগ, রিক্সা লীগ, এটা হ্যাঁ, সব মাঠে একের পর এক মাঠে একের নামানো পর হয়েছে। এবং আমরা যদি এটা বলতে পারি যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে যারা মাঠে নামিয়েছিল, ঠিক তারাই আমার ধারণা এই রিপাবলিক বাংলা, এই যে পশ্চিম বাংলার একটি টেলিভিশন, তারা দিনের পর দিন বাংলা এখনো পর্যন্ত বাংলাদেশে সংখ্যালঘুরা ভালো নেই এবং নানান মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। এটা তো রাইট। একই সূত্রে গাথা। দেখেন 5 তারিখের ঘটনায় হাসনাত আব্দুল্লাহর বাড়িও পুড়েছে, ভাঙচুর হয়েছে। শেখ হেলাল, শেখ সেলিম, যারা হচ্ছে বাঘে সিংহের এক ঘাটে জল খাওয়াতো, যারা এই সমস্ত লোকগুলো পালিয়ে গেছে। এবং এক দুজন না, মানে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মীরা যারা দেশে বিদেশে যে যেমনি পারছে পালিয়েছে। তো সেখানে আওয়ামী লীগের কিছু হিন্দু নেতা কর্মী, তাদের বাড়িতে হামলা হবে, এটা কিন্তু স্বাভাবিক। কারণ এখানে তো যখন হামলা হচ্ছে তখন রাজনৈতিক, কিন্তু ধর্ম হিসেবে না, এটা রাইট, পলিটিক্যাল হিসেবে। এখন পলিটিক্যালি। ধরেন ঝড়ে যখন একটা বড় গাছ ধরে পড়ে, তো তার নিচে চাপা পড়ে কিন্তু 2-4টে ছোট গাছও পড়ে। এখন কিছু সামান্য কিছু মন্দিরেও হামলা হয়েছে, কিছু সাধারণ মানুষের বাড়িতেও, এলাকার শত্রু, তারপরে কিছু অনেক লোভী মানুষ আছে, জমি দখল করা, এই দখল যদি এদেরকে বিদায় করা যায় সুবিধা নেওয়া যাবে, নানান কিছু মিলিয়ে হয়েছে, রাতের অন্ধকারে, দিনের বেলায় না। তো সবকিছু মিলিয়ে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে মাইনরিটি নির্যাতনের অতীতের যে ঘটনা, গত আওয়ামী লীগের 15 বছরে যে ঘটনা ঘটেছে, তার কিন্তু 1% ঘটনাও কিন্তু ঘটে নাই আপনার 5 তারিখের পরে। যেটা আওয়ামী লীগ বলতো যে আমরা যেদিন মানে এই করবো, ক্ষমতাচ্যুত হবে, সেদিন এই দেশে 3 লাখ মানুষ মারা যাবে। বিভিন্ন বক্তব্য আপনি এখন ইন্টারনেটে সার্চ দিলে পাবেন। তো সেই 3 লাখের মধ্যে দিলে তো 3000 হিন্দু মরতো, কারণ আওয়ামী লীগের তো বেশিরভাগ নেতা হিন্দু, মানে হিন্দুদের মধ্যে বেশিরভাগ নেতাই তো আওয়ামী লীগ। তো হিন্দুরা কি 3000 লোক মারা পড়েছে, কিংবা বাংলাদেশে অন্য মুসলিমরাও কি 3 লাখ লোক মারা পড়েছে? না। তার মানে এত বড় একটা ঘটনার পরে যে ধরনের মেসাকার হওয়ার কথা ছিল, আমরা দেখলাম যে বাংলাদেশের মানুষ কতটা সহিষ্ণু, যে মানে অনেক ঘটনা ঘটার পরেও সাধারণ জনগণের উপর কোনো প্রভাব পড়েনি। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার চট্টগ্রামে চিন্ময়ের গ্রেপ্তারকে কেন্দ্র করে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। উনি যদি জামাত ইসলামের কর্মী না হয়ে আওয়ামী লীগের আমলে যদি ছাত্রলীগ, যুবলীগ কিংবা বিএনপির কোন কর্মী হতো, আপনি দেখতেন যে চট্টগ্রামে অন্তত 1 লাখ হিন্দুকে বাস্তুচ্যুত করে দিত, কয়েক শত হিন্দু আহত নিহত হতো। কিন্তু দেখেন কিচ্ছু হয়নি। একজন অ্যাডভোকেট, আপনি চিন্তা করতে পারেন যে সে একটা ইয়াং ছেলে, যার জীবনের স্বাদ আহ্লাদ এখনো পূরণ হয় নাই, তার নতুন বিয়ে হয়েছে, বাচ্চা, মানে সেই বাচ্চা যাদের ভবিষ্যৎ বাবা বলতে যা বোঝায় সেই জিনিসটার স্বাদ আহ্লাদ, মানে স্নেহ ভালোবাসা পাবে না। তো সেই জায়গা থেকে কতটা সহনশীল হলে আমরা কল্পনাও করতে পারি না যে বাংলাদেশে। আমার আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তো আমি এই যে ১ম এ বলছিলেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, এটি প্রকারান্তে আসলে আওয়ামী লীগের একটি অঘোষিত সংগঠন। এবং শুধু আওয়ামী লীগ না, মাসিক ভাতা প্রাপ্ত আওয়ামী লীগ, মাসিক আওয়ামী লীগ থেকে মাসিক ভাতা দিয়ে। হ্যাঁ, এদেরকে একটা অভিযোগ আছে, মূলত এদেরকে দিয়েই বাংলাদেশে সংখ্যালঘু কার্ডটা খেলা হয়। সারা বছর রাইট, টিকিয়ে রাইট, রাখা হয়। রাইট, রাইট। এর সঙ্গে মুনতাসির মাহমুদ, তারপর হচ্ছে শাহরিয়ার কবির, এইরকম কিছু তথাকথিত সুশীল সমাজ, এরা কিন্তু এই পরজীবী, মানে এই হিন্দু নির্যাতনের কাহিনী প্রচার করে এই বই, ফিল্ম, রেডিও, সিনেমা তৈরি করে 2001 সালে এই কাজ করেছিল তারা। এইরকম তৈরি করে তাদের জীবন জীবিকা চলে। অনেকে বলেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না হয়ে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান হলো না কেন? এই সংগঠনটাই তো করা হলো একটা সম্প্রদায় সংগঠন। অথবা অথবা শুধু হিন্দু হতে পারে, যেমন আমরা চট্টগ্রাম সমিতি করি, ফরিদপুর সমিতি করি, কিন্তু এখানে মনে হচ্ছে যে মানে এগেনস্ট মুসলিম আমরা সব এক, মানে সব মুসলিম। এই সংগঠনটাই তো হলো উদ্দেশ্যমূলক। একটা এগেনস্ট মুসলিম অবশ্যই। একটা সংগঠন করা হলো উদ্দেশ্যমূলক ভাবে। আচ্ছা, এবং এটা এখন নিয়ে ভারতে আমরা দেখেছি, তারা মানে সব জায়গায় বলছে যে বাংলাদেশের সমস্ত মাইনরিটি এক হয়ে গেছে সমস্ত মানে মুসলিমের বিরুদ্ধে, আমরা কেন এই করবো? আমি আমার সমাজের উন্নয়ন চাইতেই পারি, কিন্তু আমরা যখন একটা ইউনিটি করি একটা বিশেষ গোষ্ঠীকে বাদ দিয়ে, তখনই বুঝতে হবে তার এগেনস্টে আমরা শত্রুতামূলক সম্পর্ক আমার হয়ে গেছে কিনা, এই আর কি। অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র, আপনার সম্প্রতি আজ থেকে মনে হয় 15 দিন আগে আপনার জামাতের একটি অনুষ্ঠানে, অর্থাৎ জামাত একটি বিভিন্ন ধর্মের প্রতিনিধি নিয়ে প্রীতি সম্মেলন করেছিল। সেইখানে আপনার একটা বক্তব্য খুবই আলোচিত হয়েছে এবং ভাইরাল হয়ে গেছে, যে আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেখানে, এবং জামাতকে আপনি অন্যভাবে ডিফেন্ড করেছেন বাংলাদেশে। তো কেন আপনি জামাতের পক্ষে অনেক বক্তব্য দিয়েছেন, কি কারণে? দেখেন জামাত ইসলামী যারা করে,
আমার বক্তব্য হচ্ছে রাজনীতি আপনি ভিন্ন মত থাকবেই, এবং পৃথিবীর সব মানুষ একমত না। বাংলাদেশে যারা জামাত ইসলামী করে তারা তো এই দেশের মানুষ, তারা তো এই দেশের নাগরিক, আমারই প্রতিবেশী, আমারই। তার মত অনুযায়ী তারা দেশ মানে একটা দল গঠন করেছে, ভোটে যাবে, জনগণ তাকে ভোট দিবে কি দিবে না সেটা তার ব্যাপার। তো আমি তো অকারণে তার সঙ্গে বিরোধিতা করবো না। আর জামাতের যে আদর্শ সেটা হচ্ছে তার আদর্শ, সে প্রতিপালন করবে। কিন্তু জামাত দ্বারা আমি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছি এইটা আমি মূল্যায়ন, আমি কিন্তু সারা বাংলাদেশ থেকে আমরা পরিসংখ্যান নিয়েছি। কেউ কিন্তু আমাকে বলে নাই যে জামাতের অমক কর্মী আমার জমি দখল করেছে, আমার মঠ সঠিক। মন্দির দখল করেছে। বরং এই 5 তারিখের পরে জামাত ইসলামের কর্মীরা, শিবিরের কর্মীরা প্রত্যেকটি মন্দির পাহারা দিয়েছে, প্রতিটি হিন্দু এলাকায় পাহারা দিয়েছে। কে কার দায় নেয় এখনো পর্যন্ত আমি নিজে ব্যক্তিগত এখন একটা কথা বলি যেটা কখনো বলি নাই, যে আমাদের এখানে যদি কোনো হিন্দু নির্যাতনের ঘটনা, কোনো অসহায় মানুষ ফোন করে, আমি প্রথমেই বলি আপনি ওই এলাকায় পুলিশের কাছে যাওয়ার আগে আপনি জামাত ইসলামের যে আমির সাহেব তার কাছে গিয়ে একটু বলেন। আমরা দেখেছি জামাতের আমিরকে বলার সঙ্গে সঙ্গে সে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে, সেই হিন্দুরা নিরাপত্তা বোধ করছে। আমরা তো মাইনরিটি, আমরা এখানে নিরাপদ চাই, একটা শান্তিতে বসবাস করতে চাই। তো আমার যে নিরাপত্তা দিতে চাই, যে স্বেচ্ছায় অন্য দলের কাছে গেলে পরে পয়সা চাইতে চায়, মানে সুবিধা নিতে চায়, জামাতে ইসলামের কর্মীদের কাছ থেকে আমরা কোনোদিন কোনো আজ পর্যন্ত শুনি নাই যে তারা এই সেবার বিনিময়ে দুটো পয়সা চায়। তা আমরা কি এই ভালো কথা, সত্য কথাটা আমরা বলতে পারবো না? আমরা দেখেছি যে ওই যে উত্তরবঙ্গে রাত মানে এক নৌকা ডুবিতে প্রায় 70-75 জন পুণ্যার্থী মারা গেছে। আমাদের কাছে খবর, আমরা সারা দেশের খবর রাখি, সারা দেশে আমাদের কমিটি আছে। আমার কান পর্যন্ত আসার আগে আমরা শুনলাম যে সকালবেলা জামাতের আমির ওখানে গিয়েছেন, প্রত্যেকটি পরিবারকে তিনি অর্থ সাহায্য দিয়েছেন। হয়তো বলবেন যে অর্থই কি সব? অর্থই সব। কিছু কিছু ক্ষেত্রে আছে যখন অসহায় মানুষ পড়ে, খালি মুখ দিয়ে আমি যত ভালো ভালো কথা বলি কোনো কাজে আসে না, তো তাদেরকে সহযোগিতা করেছে। আমি এখন থেকে আরো বহুকাল আগে, এ তো এখন হচ্ছে কত কত বছর, কত সাল, 2025 সাল, 1991 সালে আমি ফেনীতে গিয়েছিলাম একবার। তখন হচ্ছে ইসলামী ব্যাংকের একজন ভাইস চেয়ারম্যান ছিল মোহাম্মদ ইউনুস, ইউনুস নামে, আমাদের এই বর্তমানে ইউনুস না, যে উনি সম্ভবত এখন নেই। তো উনি ওইখানে ইলেকশন করতে গেছে। তা আমি ওখানে গেলাম, গিয়ে ওই বিভিন্ন এলাকায়, হিন্দু এলাকাগুলো একটু ঘুরলাম। তখন আমার আগের থেকেই বেড়ানোর অভ্যাস। তা আমি হিন্দু এলাকাগুলোতে বললাম যে আপনারা তো নানান কিছু জিজ্ঞেস করে বললাম যে মোহাম্মদ ইউনুস সাহেব ইলেকশনে দাঁড়িয়েছেন, ভোট দেবেন? বললো না, উনি তো জামাত করে, ওনাকে ভোট দেবো না। তা বললো লোক কেমন? বলে লোক খুবই ভালো। কেন লোক ভালো? বললো যে আমাদের প্রত্যেক পরিবারকে, ওরা জেলে পরিবার, উনি জাল কিনে দিয়েছে, বিভিন্ন সময় সহযোগিতা করে। তা আমি বললো যে আপনাদের আওয়ামী লীগ দেয়? কয় কি না। তা বিএনপি দেয়? দেয় না। তো বিএনপি দেয় দেয় না, আওয়ামী লীগ দেয় না, কিন্তু জামাত আপনাকে যে ব্যক্তি দেয় তাকে ভোট দেবেন না কেন? বললো দেখেন আমরা তো আসলে এখানে শুনছি জামাত খারাপ খারাপ, আবার হচ্ছে আমাদের এখানে নেতা, তখন ঐক্য পরিষদ গঠন হয়েছে, আমাদের ঐক্য পরিষদের নেতারাও বলেন যে ওরা সাম্প্রদায়িক দল, ওদের ভোট দেওয়া যাবে না। তার মানে হচ্ছে যে মানে এই যে এরা ইউনুস সাহেব নিজে জানে যে এরা আমার ভোট দেবে না, তারপরেও মানে গরিব মানুষ, তাদের সহায়তা করা দরকার। এই যে আমাদের আমির সাহেব, জামাতের আমির সাহেব যে উত্তরবঙ্গে দিয়ে আসছে, উনি কিন্তু কোনো সময় বলে নাই যে তোমরা আমাদের ভোট দেবা, কোন জায়গায় না, খালি এখানে না। এই যে সেদিনও বরগুনায় মানে উত্তরবঙ্গ পুরো দক্ষিণবঙ্গে একটা মহিলা, সেই আমরা সবাই খুব ফেসবুকে ভাইরাল করতেছি, অমুকের মেরে ফেলছে, মামলা করছে, মেয়ের রেপের মামলা করছে, তার বাবাকে মেরে ফেলছে। কিন্তু কোনোদিন আমরা কিন্তু গিয়ে ওই মহিলার ফ্যামিলিকে বললি নাই যে 10,000 টাকা নেন, আপনার যেহেতু স্বামী নাই, খেয়ে বাঁচান। অনেক উপদেশ দিচ্ছি, আহা ও করছি, ফেসবুকে ভাইরাল করতেছি, কিন্তু যে লোক মরতেছে সেই লোকের কিন্তু হেল্প করে নেই। জামাতের আমির কিন্তু বলছে যে এই ছেলেটা পূর্ণ প্রতিষ্ঠা না পাওয়া পর্যন্ত মাসিক হারে সমস্ত খরচ আমরা বহন করবো। কে কারে দেয়? সে কি বলছে যে ভোট দেবো এবং ওই ছেলে ভোট দেবে এমন কোনো নিশ্চয়তা আছে? তো সেই কারণে আমরা দেখছি যে জামাত ইসলাম একেবারেই দলগতভাবে, দলের নাম যদিও সাম্প্রদায়িক ইসলামী দল, কিন্তু তার কাজে কর্মে আমরা কোনো সাম্প্রদায়িকতা পাইনি, সেবামূলক কাজে কোনো সাম্প্রদায়িকতা পাইনি। তো এই সত্য কথাগুলো বলেছি, এখানে কিন্তু আমি মানে বাড়িয়ে কোনো প্রশংসা বলিনি। এবং জামাত ইসলাম থেকে আমি কোনো সুবিধাও নেই না। জামাত ইসলাম আমার কোনোদিন 10 টাকাও দেয় না যে গোবিন্দ প্রামাণিক জান এই যে আপনি আমাদের প্রশংসা কান, আমাদের কোনোদিন বলেও না। এখন অমুসলিম সদস্যদের দেখেছে, সে অমুসলিম হিসেবে আমি গিয়েছি, সেখানে যার ভালো কথা আমি যেটা জানি সেটি বলেছি। আপনি সত্য কথা বলেছেন, সত্য কথা সত্য কথা। এর মধ্যে এক চুলো আমি মিথ্যা কথা বলি নাই, বাড়িয়ে বলিনি। আর একটা বিষয় আমরা দেখলাম সম্প্রতি পিরোজপুরে পাড়ের হাটে, এই যে তাদের যে সাবেক যে ছিলেন এমপি ছিলেন মাওলানা আব্দুল হোসেন সাইদি, তার এলাকায় সম্প্রতি আপনাদের হিন্দু সম্প্রদায়ের অনেকেই জামাতে যোগ দিয়েছে। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? খালি ওইখানে না, আপনার সারা বাংলাদেশেই এখন জামাতে বহু মানুষ জামাতে যোগদান করছে, বহু হিন্দুরা। ওই শুধুমাত্র প্রথম থেকে তো আওয়ামী লীগ তাদেরকে ভয় দেখিয়ে রাখতো। আমি এই পাড়ের হাটের এলাকাতে আমি গিয়েছি বহুবার মিটিং করতে আর কি।
ওখানকার হিন্দুরা বলছে যে এই যে দেলোয়ার হোসেন সাঈদী, তাদের বক্তব্য, এটা আবার আমার বক্তব্য না, কোট করেন না, মানে অনেকে এটা নিয়ে আবার বিভ্রান্তি ছড়ায়, মানে আওয়ামী লীগের বহু লোকজন আছে, তারা বলছে যে দেলোয়ার হোসেন সাঈদী তাদের বাড়িতে কোনোদিন হামলা করে নাই, 71 সালেও না, কোনো সময় না। এবং সুখরঞ্জন বালি কিন্তু ওই এলাকার মানুষ, সে এসে সাক্ষী দিতে আসছিল হাইকোর্টে যে আমার মানে ভাইকে এই জামাত কোনো সময় হত্যা করে নাই, হত্যা করছে অন্যরা। তাকে কিন্তু কোর্টে বক্তব্য দিতে না দিয়ে তাকে অপহরণ করে নিয়ে কলকাতায় নিয়ে আটকিয়ে রেখেছে। তো এই যে বিষয়টা, মানে ন্যায় বিচার বলতে যা বোঝায়, আওয়ামী লীগের আমলে তা ছিলই না, জুডিশিয়াল কিলিং করেছে। তো মূল যে বিষয়টা ওই এলাকা না, সারা বাংলাদেশেই জামাত সম্পর্কে মানে দলীয়গতভাবে আওয়ামী লীগের যারা অন্ধভক্ত, তাদের প্রোপাগান্ডা ছাড়া সাধারণ মানুষের জামাত বিরোধী কোনো প্রক্রিয়া নাই। এবং আমার এলাকার রাজবাড়ী 2, 1991 সালে আমার এলাকায় কিন্তু জামাতের কোনো খুব একটা ভালো সংগঠন নাই। এরপরেও ডাক্তার আজাদ নামে একজন ভদ্রলোক, তার ছেলেও কিন্তু এখন আওয়ামী লীগের বড় নেতা, এই যে কি নাম জানো, তো মানে সেবারে না, মানে জামাত পরিবারও না, অথচ তাকে হিন্দু মুসলিম গয় রহ, 91 ইলেকশন তো খুব স্বচ্ছ ইলেকশন, সেই ইলেকশনে কিন্তু তাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। কারণটা কি? লোক ভালো, সে কারো ক্ষতি করে নাই। 71 সালে ওই ভদ্রলোকের কারণে পাংশায় অনেক দোকান, পাংশার বেশিরভাগ দোকান ছিল হিন্দু দোকান, কোনো হিন্দু দোকান পড়ে নাই। সে বলছে যে নাই, ওই মানে তার একটা লোক ওই দোকানের যখন ওই মানে এরা বিহারিরা পুরাইতে আসছে, তার বলছে যে এইটা হিন্দু দোকান, পাশেরটা মুসলিম দোকান, আবার 2টা হিন্দু দোকান, তারপর একটা মুসলিম দোকান, বলছে একটা হিন্দু দোকান পুরাইতে গেলে 10টা মুসলিম দোকান পুড়িয়ে যাবে, বা এই জিনিসটা করা ঠিক হবে না। ফলে আসলে কিন্তু তা না, মাত্র একটা মুসলিম দোকান ছিল, আর সব হিন্দু দোকান। তারা কিন্তু এই যে কৌশল করে হিন্দুদেরকে বাঁচিয়েছে, তো হিন্দুরা সেই কৃতজ্ঞতাটা স্বীকার করবে না? করবে তো। আপনার কাছে একটা প্রশ্ন, যে যদি আমি জানতে চাই যে শেখ হাসিনার এই চরম পরিণতি কেন হলো, কি কি কারণে? শেখ হাসিনার চরম পরিণতি শেখ হাসিনার নিজের দোষ, আর প্রতিবেশী দেশের, এর জন্য আমি মনে করি একটা প্রতিবেশী দেশেরও দায় আছে। সে তাকে এমন ভাবে বুঝাইছে যে আপনার কোনো ই নাই, আপনার চেয়ার নিষ্কণ্টক করতে আমরা যা যা করার সবই করে রেখেছি। উনি এত বেশি আত্মবিশ্বাসী ছিলেন যে বাংলাদেশের জনগণ ওনার কাছে কিছু না। এই যে বাংলাদেশের জনগণ যে ফুঁসে উঠতেছে, এই জিনিসটা তাকে তার কানে দেওয়ার পরেও তিনি কাউকে পাত্তা দেন নাই। এমনকি প্রতিবেশী দেশের যারা ছিল তাদের নেতাদের কাছেও এই দেশের থেকে বহু মানুষ বলেছে, দেখেন আপনারা যাকে এই চেয়ারে রাখছেন তার পরিণতি কিন্তু ভালো না, তার ভিতরে তার অবস্থান কিন্তু অত্যন্ত নড়বড়ে, যে কোনো সময় আফগানিস্তানের মতো অবস্থান হয়ে যাবে। তারা কিন্তু যারা বলেছে তাদেরকে তিরস্কৃত করেছে, যে না তোমরা যেটা বলছো সঠিক না, আমরা পাওয়ারফুল লোক, আমাদের চাইতে বেশি নাই, তাকে আমরা সুরক্ষা দিয়ে রাখছি। কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনা নিজে অত্যন্ত আত্মবিশ্বাসী, অত্যন্ত ক্ষমতালোভী। দ্বিতীয়ত সে যার উপর ভরসা ছিল তারা মানে তালপে তার সেবাই মতো, মানে উপরে মানে বালির বাঁধের মতো, মানে কি একটা ছিল না, যে বাইরে অত্যন্ত শক্ত কাঠামো, ভিতরে একেবারেই এটা, যে কারণে এই দুটো কারণেই তারা আজকে এই পরিণত। আপনি কি মনে করেন না যে শেখ হাসিনা দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল এবং দলের নেতা কর্মীদেরকে মূল্যায়ন না করে, যারা ত্যাগীদের মূল্যায়ন না করে হাইব্রিডদের নিয়ে চলতো, এবং এক শ্রেণীর সামরিক বেসামরিক আমলা পরিবেষ্টিত হয়ে ছিলেন, যে এই সমস্ত বিদেশি শক্তি মানে ভারত এবং কিছু সামরিক বেসামরিক আমলা, এরাই তাকে ক্ষমতা রাখবে? সে দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল কিনা? দল থেকে বিচ্ছিন্ন বলতে গেলে কি, উনি এটা ছিল অনেকটা অলিখিত, মানে এই কি বলে যে হিটলারের মতো, কারো মানতেন না, উনার দলের কোনো কর্মীরে পাত্তা দিত না, কারো উপদেশ শুনতো না। বঙ্গবন্ধুর অবস্থাও কিন্তু সেই, লাস্ট জীবনে বঙ্গবন্ধু কিন্তু কারো কথা শুনতো না, উনি নিজে বলবে যেটা ওইটাই শুনতে হবে। তো উনি নিজে যখন এটা নিয়ে কথা হতো যে আজিজ সাহেবের ভাইটাই যারা হচ্ছে সন্ত্রাসী, তো ওদের কথা নিয়ে উনি বলছে এরা তো আমার রক্ষা করছে, যে কারণে এদেরকে আমি মূল্যায়ন করি। তার মানে উনার দলের যারা ইন্টেলেকচুয়াল পার্সন ছিল, যারা ত্যাগী নেতা ছিল, তাদেরকে 2 পয়সার মূল্য দিত না, তার চাইতে সন্ত্রাসীদেরকে বেশি গুরুত্ব দিত না। যে কারণে দল থেকেও বিচ্ছিন্ন ছিল, জনগণ থেকে তো পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। আর এই যে এখন যারা ফেসবুকে লাফালাফি করে, এটা হচ্ছে ওনার কাছ থেকে অর্থ আয় করেছে। এই যে বিভিন্ন প্রজেক্টে কোটি কোটি টাকা যে উনি এখান থেকে নিয়েছে, তার একটা অংশ তো উনি যে ভাত ছিটানোর মতো কাক কাক ধরার জন্য কিছু ছিটিয়ে রাখছে, সেটা প্রশাসন কেউ ব্যবহার করেছে, প্রশাসনের সুবিধা দিয়েছে। সর্বক্ষেত্রে এই সুবিধা দেওয়ার কারণে কিছু লোক গড়ে উঠছিল খয়ের খা জাতীয়। দাদা, আপনি কি এটা মনে করেন যে 2008 সালের ভোটে যখন 9 উনি আওয়ামী লীগ গভর্নমেন্ট ফর্ম করলো, তারপর থেকে যদি বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা বাংলাদেশ সত্যিকার অর্থে একটি গুড গভর্নেন্স দিত এবং দলের সত্যিকার অর্থে ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করত এবং জনগণের সঙ্গে থাকতো, তাহলে সে জনগণের ভোটেই কিন্তু ক্ষমতা থাকতে পারতো কিনা? দেখেন, বাংলাদেশ তো একটা মানে ছোট্ট দেশ, জনগণ বেশি। এই দেশের সমস্ত জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার ক্ষমতা কারণ নেই।
আজকে যদি বিএনপি মানে নির্বাচিত হয়ে বিএনপি আসে, পরের বাড়ি আবার আওয়ামী লীগ আসবে। আজকে মানে এরপরে আবার হয়তো মানে আওয়ামী লীগ চলে যাবে, বিএনপি আসবে। এই দুইটা দলই পরপর আসতে যেত। আরো সুবিধাটা ছিল কি, যে জাতির পিতা বঙ্গবন্ধু সেই মানে দল মত সর্বশেষে সবাই কিন্তু শ্রদ্ধা করতো। সে নিজেও মারা গেছে, তার পিতাটাকেও মানে এমন অবস্থা করছে যে ভবিষ্যতে তার পিতার নামও থাকবে না, এমন একটা অবস্থা। মানে কতগুলো মানে একটা মেয়ে মানে কি বলে কেমন বাবার কেমন মেয়ে, যে নিজেরও সর্বনাশ করেছে, তার পিতাটাকে সর্বনাশ করেছে। এই জিনিসটা দেখেন, একটা জিনিস, আপনি যদি কোনো নদীতে বাঁধ দেন, এই নদীতে জল জমতে 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 এমন একটা অবস্থা হয় যে শুধু নদীর বাঁধ ভাঙে তা না, নদীর দুই পারও ভেঙে যায়। এই জন্য সবসময় নিয়ম হলো গণতন্ত্রটাকে সচল রাখতে হয়। মানে জনগণ মানে কিন্তু কিছুই পায় না। আমরা যারা মিছিল মিটিং বিক্ষোভ করি, ক্ষমতায় থাকে তো মন্ত্রী পরিষদ মিলে, সব মিলে 100 জন। আর এই 17 কোটি মানুষ কিন্তু আবেগে চলে। আমরা আবেগে ভোট দিতে আনন্দ পাই, আমরা একটু মিছিল করে আনন্দ পাই, আমরা একটু হই হুল্লা করে আনন্দ পাই, নিজেদের ছবি দিয়ে আনন্দ পাই। এই আনন্দের জায়গাটাকে বন্ধ করা কোনো মতেই উচিত হয়নি। এই জিনিসটা করলে পরে উনি টিকে থাকতে পারতেন, ওনার বাবাকেও রক্ষা করতে পারতেন। গোবিন্দ প্রামাণিক, আপনার কাছে জানতে চাচ্ছি একটা বিষয়, যে এই যে নতুন করে আবার শেখ হাসিনা প্রায় তার অডিও কল রেকর্ড ফাঁস হয়, উনি প্রায় বলেন আমি দেশে ফিরে আসব, আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন, দেশে আবার ফিরিয়ে আনবেন। এবং ওনার দলের এক শ্রেণী পলাতক নেতা কর্মী যারা এমপি, সাবেক এমপি মন্ত্রীরা, তারা উস্কানি দিচ্ছে যে নেত্রী আপনি এখনই বললে আমি 10 লাখ লোক নিয়ে চলে আসব। তো এরা কি আবার সে একটা গ্রুপ তাকে বিভ্রান্ত করতেছে কিনা? না, ওই যে আমরা একটা গ্রামে গল্প শুনতাম আর কি, যে গ্রামের মধ্যে সবচাইতে শয়তান ব্যক্তি, তিনি মৃত্যুর আগে সবাইকে বললো যে দেখো আমি তো সারা জীবন তোমাদের জ্বালাইছি, তো মৃত্যুর আগে আমি তোমাদের সবার কাছ থেকে ক্ষমা চাই, সবার কাছ থেকে যাই করছে তোমরা আমাদের ক্ষমা করে দিও, আর আমার একটা মনের আশা তোমরা পূরণ করো, যে আমি মরে গেলে পরে একটা বাঁশ মানে ওই আহাইলে বাঁশ নিয়ে এসে ওই তে মাস্টার ওখানে আমার পাশার মধ্যে দিয়ে ঢুকায় ওখানে ঝুলায় রাখবা। এবং এইটা কেন রাখবা, যে মানুষ যেন এখান থেকে শিক্ষা লাভ করতে পারে, যে মানুষ যারা খারাপ তাদের পরিণতি এই হয়। তো আমার এই আশাটা তোমাদের কাছে করজোরে ভিক্ষা চাই, তোমরা আমার এই কাজটুকু করো। তো গ্রামবাসী মূল্য করলো যে একটা লোক মরেই যাচ্ছে, মরার আগে তার এই আকুতিটা দেখে যখন মানে সে বুঝতে পারছে সে অপরাধ করছে, মানুষের ক্ষতি করছে, তো অন্তত লাশ দিব না সেটা করো। পরের দিন তারা মারা দেওয়ার পরে তারা ঠিক ওই তার পাতার মধ্যে বাঁশ দিয়ে ওই মাঠে ঝুলায় রাখছে। সঙ্গে সঙ্গে এলাকার চৌকিদার থানায় খবর দিচ্ছে, থানায় এসে টোটাল গ্রামবাসী যা ছিল প্রত্যেকে ধরে নিয়ে যাচ্ছে। কথা হচ্ছে যে সে বলছে, গ্রামবাসী বলছে সালাম মানে এটা বকা দিলাম সরি, তো বলছে যে সে বেঁচে থাকতেও আমাদের সর্বনাশ করছে, মরার পরেও আমাদের সর্বনাশ করলো। আজকে শেখ হাসিনা এই যে আজকে বিদেশ থেকে যে রেকর্ড ফলতেছে, এর ফলাফল তার যে নিরীহ কর্মী যারা একনিষ্ঠভাবে সাপোর্ট করছে, এদের জীবনটাকে দুর্বিষহ করতেছে। আজকে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে, জামিন হচ্ছে না। এই ভয়ে সরকার মনে করছে তারা একটা মানে যে কোনো সময় একটা আন্দোলন তৈরি করতে পারে, আবার এটা পাল্টা গণ অভ্যুত্থান করতে পারে। সরকারকে সবসময় তটস্থ করতেছে, সরকারও এই ব্যাপারে মানে এই রাখতেছে, ভয়ে ভয়ে থাকতেছে, অতএব তাদেরকে ধরেন। আজকে যদি সে চলে গেছিল চুপচাপ থাকতো, তার যে নিরীহ কর্মীরা এরা কিন্তু শান্তিতে থাকতে পারত কিছুদিনের মধ্যে। সে জীবনেও কোনোদিন আসতে পারবে না, কিন্তু তার কর্মীদেরকে বাঁশ দেওয়ার যা যা করা সেগুলো সে করে দিচ্ছে। তার মানে উনি ওনার যে সমস্ত নেতা কর্মীরা বাংলাদেশে এখন আছেন, যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নাই, তাদেরকে উনি বিপদে ফেলছেন। বিপদে এটাই তো। ফেলতেছে, উনি নিজেও বিপদে ফেলছে এবং সাধারণ কর্মীদেরকেও সাপোর্টারদের বিপদে ফেলতেছে তারা। দাদা আপনার কাছে একটা জানতে চাই প্রেডিকশন, আপনার কি ধারণা উনি কি বাংলাদেশে ফিরে আসতে পারবে? আর বাংলাদেশের আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আমি একেবারে ব্যক্তিগত কথা বলি, আমার সমাজের কথাও না, কৃষির কথা, সে কোনোদিনও আর ফিরে আসতে পারবে না। আর আওয়ামী লীগ প্রতিষ্ঠা পাই এই নামে প্রতিষ্ঠা পাইতে গেলে কমপক্ষে আগামী 20 বছর সময় লাগবে। 20 বছরের আগে এই আওয়ামী লীগ নামে প্রতিষ্ঠা পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ এইরকম একটা ঘটনা বাংলাদেশে কিন্তু দ্বিতীয় ইতিহাস ঘটে নাই, এবং পৃথিবীতে যারা গণ অভ্যুত্থানে নিহত হয় কিংবা পালিয়ে যায় তারা প্রতিষ্ঠা লাভ করতে পারে না, কখনোই না। আর আমি ব্যক্তিগতভাবে বলি যে বাংলাদেশে এই আমরা আমাদের এই দেশের রফিক জব্বার যারা এই ভাষা আন্দোলনের জন্য আন্দোলন করেছে, ভাষার জন্য, তো সেই উর্দু, আওয়ামী শব্দটা তো উর্দু শব্দ, সেই উর্দু শব্দের কোন দল বাংলাদেশে না থাকাই উচিত। তাদের দলের নাম চেঞ্জ করে বাংলা নাম দিয়ে, যেহেতু তারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে, তাদের দলের নামটাও এই সুযোগে বাংলা করে নিয়ে তারা যদি তারপরে তাদের ত্যাগী নেতারা যদি ধীরে ধীরে জাতির কাছে ক্ষমা চেয়ে যদি করতে পারে, আমার মনে হয় তাছাড়া এই জাতি ক্ষমা করবে না। আপনি দলের নাম পরিবর্তন করার কথা বলছেন, আমি জানতে চাচ্ছি এবার একটু অন্য ধরনের বিষয়। আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলের মধ্যে বেসিক্যালি আপনি কোনো পার্থক্য দেখেন কিনা? বেসিক্যালি পার্থক্য হচ্ছে খালেদা জিয়া অত্যন্ত ভালো মানুষ,
মানে এত চতুর মহিলা না, এবং এইরকম মানে খারাপ দুষ্ট বুদ্ধি তার মাথায় নেই, সহজ সরল মহিলা। দলের মধ্যে খারাপ ভালো সবই আছে। তার মধ্যে বিএনপির মধ্যে বেশ কিছু নেতা আছে, বিএনপির বর্তমান মহাসচিব, মানে ভালো নেতাদের মধ্যে মানে অত্যন্ত চমৎকার একজন নেতা। মানে আমরা কিন্তু অস্বীকার করতে, তার কাছ থেকে আমরা কোনো সুবিধা পাই নাই, আমরা বিএনপি থেকে আমরা মাইনরিটিরা কোনো সুবিধা পাই নাই, কিন্তু এজ এ নেত্রী হিসেবে, এজ এ লিডার হিসেবে এই দুইজন ব্যক্তির প্রতি শ্রদ্ধা না জানিয়ে আমরা পারি না। তো আমরা মনে করি যে এই দুইজনের নেতৃত্বে যদি থাকে তাহলে বিএনপি একটা ভালো দল নিঃসন্দেহে। তার দলের তারা যদি একটু কঠোর অবস্থানে থাকে। আর জামাতের যারা, জামাতের সংগঠনের নেতারা তো প্রশিক্ষিত, তাদেরকে একটা জিনিস দেখেন, কোন দল কিন্তু বলে না তার কর্মীদেরকে যে তোমাদেরকে সৎ হতে হবে, কিন্তু জামাত কিন্তু প্রত্যেকটি তার নেতা কর্মীদেরকে এখন নির্দেশ দেয়া যে তুমি ধর্মীয় অনুশাসন পালন করবা, তোমাকে সৎ হইতে হবে, আদর্শ হইতে হবে। এইটা কিন্তু একটা ব্যতিক্রমী, যেটা পৃথিবীর ইতিহাসে আর কোনো দল আছে কিনা এরকম, যে তার কর্মীদেরকে সৎ এবং আদর্শ হতে নির্দেশ দেয়, যেটা বিএনপিও দেয় না, আওয়ামী লীগও দেয় না। এই যে আমরা আমাদের বিগত যে আওয়ামী লীগ সরকার টানা থাকলো 15.5 বছর, তাদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ, অনিয়ম, দুর্নীতি, টাকা পাচার, লুটপাট, এমন কোন অভিযোগ নাই তাদের বিরুদ্ধে নাই। কিন্তু আমরা এখন দেখছি যে হ্যাঁ, যদি ভবিষ্যতে ইলেকশন হয় সেখানে এটা বুঝতেই পারি যে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা বেশি এবং তারা হয়তো গভর্নমেন্ট ফর্ম করবে। কিন্তু যে দলটি এখনো ক্ষমতায় আসেনি তাদের নেতা কর্মীরা সারা বাংলাদেশে এই যে চাঁদাবাজি, মাস্তানি, দখল বাণিজ্য করছে, এইটা কি বিএনপি ক্ষতি করছে না? বা এখান থেকে মানুষ কি এই দল ক্ষমতায় গেলে ক্ষমতা এখনো যায় নাই, যাওয়ার আগে যদি তাদের দলের নেতা কর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে, যদি আমরা দেখি যে আওয়ামী লীগের মতো একই সেম ক্যারেক্টার বিএনপির মধ্যে, তাহলে মানুষ কি নিয়ে আশাবাদী হবে আর কি? রাইট। আমি এই ব্যাপারে বলি যে বিএনপি কিন্তু এই বিষয়ে কিন্তু কঠোর অবস্থান নেয়, বহু মানুষের বহিষ্কার করেছে দল থেকে, কিন্তু কোনো মতে নিয়ন্ত্রণে আনতে পারতেছে না, কোনো মতেই পারছে না। দলের মধ্যে 2-4 জন নেতা সৎ হইলেই হবে না, আমরা 2 জনের কথা বলেছি, খালেদা জিয়া অত্যন্ত ভদ্র মহিলা, কিন্তু তার কথাগুলো কেউই শুনতেছে না, মানে বিএনপি মহাসচিবের কথা কেউই শুনতে চাচ্ছে না, মানে নিয়ন্ত্রণহীন অবস্থায়। এবং তারেক রহমান এটা নিয়ে কঠোর অবস্থান, কঠোর মানে হুঁশিয়ারি বার্তা দিচ্ছে, কিন্তু সেই হুঁশিয়ারি তার কর্মীরা কেউ মানতেছে না, বিভিন্ন জায়গায়। হ্যাঁ, কারণ কি শোনে না, কথা শোনে না কেন? এই যে কেন কথা শুনতে পাচ্ছে না, এই জিনিসটা আমরা মনে করি যে চেইন অফ কমান্ড কি ভেঙে পড়েছে কিনা দীর্ঘদিনের ইসে, এবং এটা মানে তাদের কর্মী বাহিনীর মধ্যে একটা বিশাল লোভী বাহিনী তৈরি হয়ে গেছে। এমনকি আওয়ামী লীগের যারা মানে এই ছিল তাদেরকে অনেকেরই বিদেশে পাচার করতে সুযোগ সুবিধাও করে দিয়েছে বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা অর্থের বিনিময়ে, এই অভিযোগ আছে। আর চাঁদাবাজির কথা তো আমরা বলছি, ব্যাপকভাবে বিভিন্ন জায়গা থেকে চাঁদা দাবি, বিভিন্নভাবে ভয় ভীতি দেখানো, মানুষের কাছে সুযোগ সুবিধা নেওয়া, এত হুমকি দেওয়ার পরেও। তো সেই কারণে আসলে বিষয়টা, দলটা তো আদর্শিক দল না। আমি যে কথাটা বলছি যে এই দলের নেতা কর্মীরা কিন্তু প্রশিক্ষিত না। জামাত ইসলাম যেমন বেছে বেছে তাদেরকে মাসিক ভাবে হাজিরা দিয়ে, তাদেরকে ধর্মীয় অনুশাসন পালন করিয়ে, তাদেরকে ধাপে 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 অগ্রগতি, এরা তো তা না। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে মানে এই দলগত কোনো পার্থক্য নাই নীতি আদর্শের ব্যাপারে, কিন্তু ব্যক্তিভাবে অনেকেই সৎ আদর্শবান আছে, অত লোভী নাই। যেমন আপনার খালেদা জিয়ার বিরুদ্ধে কিন্তু কোনো দুর্নীতির অভিযোগ কিন্তু কেউ করে নাই, যে হাজার হাজার কোটি টাকা নিয়ে আসতেছে, কিন্তু তিনি কয়েকবার প্রধানমন্ত্রী ছিলেন। তো সবকিছু মিলিয়ে আমি মনে করি যে তারেক রহমান যদি মানে এখনো নিয়ন্ত্রণহীন, যদি ক্ষমতায় আসে উনি হয়তো কঠোর অবস্থান নিলে হয়তো ভূমিকা রাখতে পারবেন। তবে যদি ইসলামী দলগুলো এক হয়, যদি ইসলামী দলগুলো যদি সত্যিকার অর্থে ক্ষমতা নিতে পারে, আমি মনে করি এই দেশের সব মানুষের জন্য কল্যাণ হবে। যদি, কারণ হচ্ছে তারা নিজেরাও অন্যায় করে না, কারো অন্যায় প্রশ্রয় দেয় না, তার মধ্যেও দলে 2-1টা কর্মী থাকবে না এমন না। মানে বেশিরভাগ ক্ষেত্রে ইসলামী দলগুলোর সঙ্গে আমি মিশছি, আমি তো সবার সঙ্গে কথা বলি বিভিন্ন সময়, আমি তো কোনো দলের রাজনৈতিক দলের সদস্য না, কিন্তু সবার সঙ্গে আমি মনে করি যে বসুধৈব কুটুম্বকম, সবার সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক থাকবে। আমি কেন, আমি যেহেতু এক দলের করি না, আর এক দলের বিরুদ্ধে আমি যাব না। তো আমি দেখেছি যে ইসলামী দলগুলো মূলত চেষ্টা করছে যে তারা একটা ইসের মানে সৎ এবং আদর্শ, ঘুষ দুর্নীতিবিহীন একটা রাষ্ট্র পরিচালনা তারা করতে চায়। তো তারা হলে আমি মনে করি যে সবচাইতে ভালো হয়। আমি একেবারেই আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি, আমরা ইতিমধ্যে 50 মিনিট কথা বলে ফেলেছি। এটাই আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে অনেকেই, আপনি তো এইভাবে সহজ সরল সাবলীল কথাবার্তা বলেন, যা নিজে ফিল করেন তাই বলেন, এবং আপনার মধ্যে অনেক দেশপ্রেম আমরা দেখতে পাই, কিন্তু আপনার দু একটা কথা নিয়ে সমালোচনা হয়। যেমন আমরা শুনেছি একবার আপনি কি অখণ্ড অখণ্ড ভারতবর্ষ চেয়েছিলেন, এই ধরনের কথা। এটাকে আপনি কিভাবে ডিপেন্ড করবেন? আর সত্যিকার অর্থেই আপনি একজন দেশপ্রেমিক বাংলাদেশী হিসাবে আপনি ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে চান?
আচ্ছা, এইটা হচ্ছে আমি একটা প্রার্থনা করতেছিলাম। আপনি দেখবেন যে ভিডিওটাতে আমি একটা প্রার্থনা করছি। এটা হচ্ছে হ্যাঁ, আমাদের একটা আছে, মানে ওই মহাভারতের একটা মন্ত্র আছে আরকি। সে মন্ত্রের মধ্যে সপ্তদ্বীপ মিলে ভারত। সপ্তদ্বীপ মানে ৭ টা মহাদেশ, সারা পৃথিবী মিলে। তো আমরা সেই আমাদের বিয়ের সময় জন্মদিনের মন্ত্রে এই মানে সেইটার মধ্যে বলা আছে জম্বুদ্বীপের অন্তর্গত ভারত ভূখণ্ড, কিন্তু টোটালটা মিলে আমরা চাই যে বসুধৈব, আমাদের শাস্ত্রে বলা আছে বসুধৈব দৈব কুটুম্বকম, সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে একটা একতা থাকতে হবে। রক্ত, তারপরে গায়ের রং, ইসের মধ্যে কোনো ভেদাভেদ করা যাবে না। এইটা আমাদের সেই ব্রহ্মার থেকে সৃষ্টির থেকে শুরু করে ওই ধরনের। এটা কিন্তু এই বর্তমান ভারত এই কথাটা না। আমাদের শাস্ত্রে বলা আছে ভারতা ইতি ভারত। তো এটা ধর্মীয় মন্ত্র, সেই মন্ত্রটাকে মন্ত্র এটা আসলে একটা ভুল বুঝাবুঝি হয়েছে, অনেকে মনে করছে যে অন্যভাবে হ্যাঁ, নিয়েছে। এই জিনিসটা মানুষ মনে করছে যে ভারতের সঙ্গে আমরা যুক্ত হতে যাচ্ছি, কিচ্ছু না। এটা হচ্ছে আমাদের বৈদিক একটা মন্ত্র আর কি। সেই মন্ত্রটাকে বলা যে আমাদের মধ্যে আজকে আমরা ভিসা নিয়ে আমরা অস্ট্রেলিয়া যাই, আমরা যদি ভিসা মুক্ত অস্ট্রেলিয়া যাইতে পারে, তাহলে এই অস্ট্রেলিয়াতে লক্ষ লক্ষ লোক মানে জমি পড়ে আছে, চাষবাস হয় না। আমেরিকায় যেতে গেলে ভিসা দেয় না। এক সময় যেটা ছিল সারা পৃথিবীর সৃষ্টিকর্তা তো আর আমাদের দেশ ভাগ করে দেয়নি, এই পৃথিবীটাই মানুষের বসবাসের জন্য দিয়েছে। তো সেটা আমরা ভাগ ভাগ করে নিয়েছি আমরা নিজেরা। আমরা সেটা চেয়েছিলাম ভিসা মুক্ত পৃথিবী হোক, সারা পৃথিবীর মানুষ অবাধে চলবে, যেখানে সুবিধা হচ্ছে সেখানে যাবে, সেখানে আসবে। এটা হচ্ছে আমাদের সেই বৈদিক একটা প্রার্থনা। এটা এই ভারতের সঙ্গে সংযুক্ত হয় না। আমার শেষ প্রশ্ন যে আপনি ভবিষ্যতে কেমন বাংলাদেশ চান? আমরা কেমন বাংলাদেশ চাই? আমরা বর্তমানে যে বাংলাদেশ চলছে অত্যন্ত আমি মনে করি চমৎকার ভাবেই চলছে, দুই একটা ঘটনা ছাড়া। আমরা মানে চাই যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, বাংলাদেশের মানুষের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা আছে। শুধু রাজনৈতিক নেতারা যেন এই ধান্দামি না করে আর হচ্ছে সাম্প্রদায়িকতা না করে। রাজনৈতিক নেতারা যদি একটু ভালো হয়, তাহলে এই দেশের মতো পৃথিবীতে দ্বিতীয় কোনো দেশ হবে না। এটা একটা সোনার দেশ। ইবনে বতুতা সহ বিভিন্ন পর্যটকরা মানে বাংলাদেশ ভ্রমণ করে বলেছে, বারবসা সহ, যে বাংলাদেশে ঢোকার 1000টা রাস্তা আছে কিন্তু বের হওয়ার রাস্তা নেই। মানে এই দেশে একবার যদি কেউ আসে, তারা এই দেশ ছেড়ে আর যেতে চায় না। আমরা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ফুলের মূল্য গল্প পড়েছি। তারা এই বাংলায়, মানে তখন ভারত, তো ঢুকলে সে বলছে যে এমন একটি দেশ, এইরকম একটা মহান দেশ ছেড়ে আমরা মনে করি যে আমরা জন্মগ্রহণ করেছি এই মহান দেশে। আমি মনে করি এটা ভগবানের অপার আশীর্বাদ। এই দেশটাকে আমরা ভালো চাই। একই সঙ্গে আমাদের কিছুটা দাবিতে আমরা যেন আমাদের সংখ্যানুপাতে প্রতিনিধিত্বটা যেন সুনিশ্চিত করে যে দল করুক। এইটা করলে পরে হয় কি, এই দেশ ছেড়ে একটা লোক এই দেশ ছেড়ে যাবে না, এবং এই দেশে আরো অন্য দেশ থেকে মানুষ আসবে বেড়ানোর জন্য, এত বড় একটা সুন্দর দেশ দেখার জন্য, একটা অসাম্প্রদায়িক একটা ভালো দেশ। এবং এই দেশ থেকে যদি টাকা চুরি করে না যায়, তাহলে এই দেশ থাকবে পৃথিবীর সবচাইতে ধনী দেশ। এক সময় পর্যটকরা বলছে যে বাংলার মানুষ সোনার থালায় ভাত খায়। আমার এমন দেশ আসবে যদি এই দেশ থেকে 1.5 কোটি মানুষ বিদেশে থাকে, তারা বিদেশে খায়, বিদেশে প্রস্রাব করে, বিদেশে পায়খানা করে, ওই দেশে ঘুমায়, শুধু টাকা পাঠায় বাংলাদেশে। অতএব এই এইরকম দেশ কিন্তু পৃথিবীর কোথাও নাই। তো এই দেশ, এই মানে যদি মাত্র 10 থেকে 20 বছরে এই দেশে টাকা বিদেশে পাচার দুর্নীতি বন্ধ হয়, এই দেশ থাকবে পৃথিবীর সবচাইতে ধনী দেশ, এবং ব্রুনের চাইতে ধনী দেশ হবে এই দেশ। আমি সেই ধনী দেশের একজন সদস্য হিসেবে আমি আগামীতে থাকতে চাই, এই প্রার্থনা করি। এবং আমার পরবর্তী প্রজন্ম এই দেশেই যেন গর্বিত একজন নাগরিক হিসেবে নিজেকে ধন্য মনে করে, বলতে পারে, সেই আশাটা আমি ব্যক্ত করি। অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতো এরকম আশাবাদ ব্যক্ত আমরাও করতে চাই। আমরা চাই যে রাজনীতিবিদরাই ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আমরা একটি সুন্দর ভবিষ্যৎ এবং সুন্দর বাংলাদেশ দেখতে চাই। এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নিশ্চয়ই আবার কখনো আপনার সাথে ভিন্ন কোনো বিষয় নিয়ে কথা হবে। ভালো থাকবেন। নমস্কার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি একজন অত্যন্ত জ্ঞানী মানুষ এবং অনেক সম্মানিত ব্যক্তি। আপনার সঙ্গে আজকে কথা বলতে পেরে সত্যিকারে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনার মতো একজন মহান মানুষ, সাংবাদিক জগতের একজন উজ্জ্বল নক্ষত্র আপনি। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার পথ চলা আরো যেন এগিয়ে যাক। আপনার মতো অসাম্প্রদায়িক মানুষ যেন সমাজের রাষ্ট্র মানে পরিচালনায়ও যেন অংশ নিতে পারেন ভবিষ্যতে। আমরা চাই এরকম মানুষ যেন এগিয়ে আসে। ধন্যবাদ আপনাকে সবাই।